প্রতি সপ্তাহে আমেরিকা 15 মিলিয়ন মাছি উড়ন্ত বিমান থেকে পানামায় ফেলে দেয়। কিন্তু এগুলি কোনো সাধারণ মাছি নয়, এগুলি গরু, ঘোড়া, ছাগল এসব পশুর দেহে ঢুকে তাদের ক্ষতি করে এবং এতে ওদের মৃত্যুও হতে পারে। এছাড়া এগুলো মাঝে মাঝে মানুষকেও সংক্রমিত করে ফেলে। তবুও এই মাছিগুলি উৎপাদনের জন্য আমেরিকার সরকার বিশেষ কারখানা বানিয়েছে। মানে সেই কারখানায় কেবলমাত্র এই মাছি তৈরি হয় এবং প্রায় 150 জন কর্মী সেই কারখানায় দিন রাত কাজ করে। আর এই কারখানা চালাবার পেছনে আমেরিকার সরকারের প্রতি বছর প্রায় $15 মিলিয়ন বা 128 কোটি টাকা খরচ হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সবকিছুর পেছনে আমেরিকান সরকারের কি উদ্দেশ্য? আসুন জানা যাক। সবার প্রথমে এই মাছি উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছিল আমেরিকার টেক্সাসের মিশন শহরে। সেখান থেকে প্রতি সপ্তাহে 200 মিলিয়ন মানে 20 কোটি মাছি উৎপাদন করা হতো। এই মাছিগুলি একটি বিশেষ প্রজাতির। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এগুলি আকারে সাধারণ মাছির থেকে কিছুটা বড়, যাদের খাদ্য মূলত জীবন্ত প্রাণীর মাংস আর রক্ত। শুরুতে এই মাছিদের লার্ভাকে গরুর মাংস ও রক্তের মিশ্রণ খাওয়ানো হতো, কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় তারা সস্তা বিকল্প যেমন সদ্য মৃত্যু হওয়া ঘোড়া, তিমি মাছ এবং শূকরের মাংস ব্যবহার করতে শুরু করে। 1962 সালেই এই কারখানা প্রথম শুরু করা হয়, মানে আজ থেকে প্রায় 60-65 বছর আগের কথা। তখনই এই কারখানাটিতে প্রতি সপ্তাহে প্রায় 108 টন মাংস এবং 40,000 লিটার রক্ত ব্যবহার করা হচ্ছিল। এই কারখানায় প্রথম দিকের কাজগুলো ছিল অত্যন্ত কঠিন। মাছিদের জন্য বিশাল পরিমাণ খাবার সরবরাহ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতো শ্রমিকদের, কারণ সেই সমস্ত কাঁচা মাংস তাদের নিজেদেরকে ম্যানুয়ালি তৈরি করতে হতো। এতে সেই গন্ধে শুরুর দিকে অনেক শ্রমিকই অসুস্থ হয়ে পড়তেন। তবুও এর পেছনে যে সায়েন্টিস্টরা কাজ করছিল তারা তাদের লক্ষ্য পূরণে অবিচল ছিলেন। পরবর্তীতে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে উৎপাদনের প্রক্রিয়া সহজতর হয়। আর একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন যে আমেরিকান সরকার এগুলো দিয়ে করেটা কি। এই কারখানার কাজের ধরন খুবই সুনির্দিষ্ট এবং পর্যবেক্ষণ নির্ভর। প্রতিটি ঘরে তাপমাত্রা ও আর্দ্রতা মাছির জীবন ধারণের জন্য উপযুক্ত রাখা হয়। মাছির ডিম ফুটানোর জন্য নির্ধারিত কক্ষের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটে নিয়ন্ত্রিত থাকে। এরপরে লার্ভাগুলো ডিম থেকে বেরিয়ে গেলে এবং একটু বড় হয়ে গেলেই তখন তাদের ঠান্ডা একটি ঘরে স্থানান্তর করানো হয়। এবার তাদের প্লেনে উঠবার সময় চলে এসেছে। ঠান্ডা ঘরে এদের রূপান্তরিত করা হয়, কারণ এর ফলে এই সমস্ত মাছি নিস্তেজ হয়ে পড়ে। দেখে মনে হয় যেন মরে গিয়েছে, কিন্তু এমনটা নয়। বাইরের তাপমাত্রা পেলেই আবার তারা উঠতে শুরু করে। যাই হোক, সেই অবস্থায় তারপর পরে সেই মাছিগুলিকে বাক্সে ভরে চটপট প্লেনে তোলা হয়। একটি ছোট প্লেন প্রায় 2 বিলিয়ন মানে 20 লাখ মাছি নিয়ে ওড়ে এবং সেই প্লেনটি নির্দিষ্ট স্থানে গিয়ে বিশেষ সিস্টেমের মাধ্যমে সেই মাছিগুলিকে নির্ধারিত স্থানে ছড়িয়ে দেয়। প্লেনটি মাটির খুবই কাছ দিয়ে উড়ে এক্স্যাক্টলি 1500 ফুট উচ্চতায় উড়ে সেই মাছিগুলিকে ছেড়ে দেয়, যেখানে তারা গরম পেয়ে আবার জেগে ওঠে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। চলুন এবার কথা বলা যাক যে এমনটা আমেরিকান সরকার করছেন কেন। আসলে সেখানকার বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে স্ত্রী মাছি জীবনে মাত্র একবার সঙ্গম করে। সুতরাং যদি স্ত্রী মাছির সঙ্গে নির্বীজ মানে প্রজননে অক্ষম পুরুষ মাছির সঙ্গম করানো যায়, তবে সেই মাছিরা আর বংশবৃদ্ধি করতে পারবে না। এই ধারণা সফল হয়। নির্বীজ মাছি তৈরির পদ্ধতিটি খুবই বিজ্ঞানসম্মত। প্রথমে মাছিদের লার্ভাগুলোকে নির্দিষ্ট মাত্রার রেডিয়েশন দিয়ে নির্বীজ মানে ডিম থেকে বের হওয়ার আগেই তাদেরকে প্রজননে অক্ষম করে দেওয়া হয়। তবে এই পদ্ধতিতে লার্ভাগুলো তাদের প্রজনন ক্ষমতা হারায়, কিন্তু পূর্ণবয়স্ক হওয়ার পর স্বাভাবিকভাবে সঙ্গম করতে সক্ষম থাকে। এই মাছির বংশবৃদ্ধির সিজনে কৃষকদের সমস্ত গরু, ছাগল, ভেড়াকে তাদের চোখে, মুখে এছাড়াও কোনো ছোট ক্ষতস্থান দেখলেই সেইখানে খেয়ে খেয়ে তাদেরকে দুর্বল করে ফেলত। এতে পশুগুলি দিনের পর দিন যন্ত্রণায় ছটফট করত এবং অবশেষে তাদের মৃত্যু হতো। এই প্রচেষ্টার পর তাদের বংশবৃদ্ধি না হওয়ায় মাছিদের আক্রমণ থেকে গবাদি পশু এবং অন্যান্য প্রাণীদেরকে সুরক্ষিত রাখায় পশুপালন খাতে ব্যাপক আয় বৃদ্ধি পেয়েছে। তো আপনার মতে এই প্রচেষ্টা সকল দেশের করা উচিত কিনা তা নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই বলবেন। ধন্যবাদ।